হচ্ছে নিবান, গায়ে কালো ছাই রঙা চেক শার্ট। ছেলেটাকে আগে ফর্মাল ড্রেস আপে দেখা যেত বেশি। ভার্সিটি লাইফ চুকানোর পর খুব কমই তাকে এ ধরনের রঙিন শার্টে দেখা গেছে। তবে ইদানিং আবারও তাকে দেখা যাচ্ছে বেশ, হয়তো প্রেমে পড়ার কেরামতি। তবে একটু পরে হলুদের অনুষ্ঠানের পোশাক বাদে এরকম সাধারণ ড্রেস আপে রেডি হচ্ছে কেন সে? নিবানের এখানে আসা থেকে চুপচাপ ত্রিনয়, অথচ এরকম চুপচাপ তাকে সাজে না, চুপচাপ থাকেও না সে। কিন্তু কি করার, নিবানকে কিভাবে বোঝাবে সে? নিবান যে ধারণা তার সম্পর্কে করছে তার সম্পূর্ণ ভুল। অনেকক্ষণ ধরে চুপ থাকলেও এবার পেটের মধ্যে নিজেকে নির্দোষ প্রমাণ করার কাচুমাচুটা শুরু হলো। আর চুপ থাকতে পারল না ত্রিনয়। কাছের বন্ধুটার সাথে আজ যেন কথা বলতো কেমন অস্বস্তি হচ্ছে। যদিও তার যৌক্তিক কারণ আছে, তবুও কেমন অস্বস্তি নিয়ে জড়ানো গলায় বলল, আমার সম্পর্কে তুই যে ধারণা করছিস সম্পূর্ণ ভুল। তুই আমাকে চিনিস নিভান? তুই যে অ্যালিগেশনগুলো আমার উপর অর্পণ করেছিস তা যথাযথ নয়, সম্পূর্ণ ভুল ধারণা তোর। আমি কখনো নিজের সফলতাকে অহংকার রূপে দেখিনি বা ভবিষ্যতে দেখবও না। আমার মনে কখনো এরকম ধারণা জন্ম নিতে দেব না যে আমি সফলতার চূড়ায় উঠলে মান্যতাকে আমি ভুলে গিয়ে অন্য কাউকে নিজের জীবনে জড়াবো, বা সফলতার চূড়ায় পৌঁছাতে পারলে ওরকম মান্যতা আমার জীবনে বহু আসবে। আমি আর যাকে হোক ওই মেয়েটাকে এত ছোট করে দেখি না কখনো, দেখিও নেই কখনো। এবার যখন তন্ময়ীকে বিয়ে করলো আমার মনে হয়েছিল বিয়েটা না হোক, শুধু বোনের ননদকে পাওয়ার আশঙ্কায় ক্ষীণ হয়ে যাবে তাই। তারপর মনে হলো স্বার্থপরী করছি, যা হবে পরে দেখা যাবে, আগে বোনের সুখ। সেই আমাকে তুই এমন দোষারোপে ডুবিয়ে দিয়ে ভুল বুঝতে পারিস না। থামলো ত্রিনয়। নিবান নির্বিকার তার কাজ করে যাচ্ছে, যেন ত্রিনয়ের কথাগুলো তার জানা মুখস্থ, তাই বিশেষ প্রতিক্রিয়া দেখালো না। ত্রিনয় সেটা বুঝো ফের বলতে শুরু করলো, কতবার আমি তোকে বলতে চেয়েছি মান্যতার কথা জানিস? বন্ধুত্ব নষ্ট হবে, তোর সাথে সম্পর্ক খারাপ হবে বলে বলিনি। তারপর মান্যতাও আমার উপর ওই ফালতু ছেলেটাকে মারা নিয়ে কবেকার রাগ মনে পুষে রেখে আছে। সেই থেকে তো আমার সাথে ঠিকঠাক কথাও বলে না, দেখা হলেই এড়িয়ে যায়। এমনকি এ বাড়ির সাথে একটা নতুন সম্পর্ক তৈরি হলো, সেখানে যতবার দেখা হয়েছে আমাকে এড়িয়ে গেছে, কথা বলেনি। সেখানে ওর মতামতটা না জেনে আমি আঙ্কেলের কাছে প্রস্তাব রাখলে সেই প্রস্তাবে যদি ও অসম্মতি জানায় আমার সম্মান পড়ে। মায়ের অসম্মান হোক আমি চাইনি। তাই তুই যখন সেদিন ওরকম কথাগুলো বললি আমি বুঝেছিলাম তোর কাছে নিজেকে লুকানোর ব্যর্থ চেষ্টা করে গিয়েছে মাত্র। আমার মনে মান্যতাকে নিয়ে অনুভূতি জন্মানো থেকে তুই আগাগোড়া সবটাই জানিস, যা বুঝতে দিসনি কখনো। চতুর তীক্ষ্ণ বুদ্ধি সম্পর্ক বিজনেসম্যান নিবানের কাছে তার কাছের বন্ধুর অনুভূতি লুকানো আসলেই গাধাবি। এটা আমারও মাথায় ছিল না। যাই হোক, সেদিন তোর কথাই বুঝতে পেরেছিলাম তুই চাইছিস আমি মান্যতার জন্য তার গার্ডিয়ানের কাছে বিয়ের প্রস্তাব রাখি। বিশ্বাস কর আমি খুব এক্সাইটেড ছিলাম, ভেবেও নিয়েছিলাম পরের দিন মাকে নিয়ে বাড়িতে আসব। হঠাৎ মান্যতার কথা মনে পড়লো। ভাবলাম ও যদি আমার প্রস্তাবে সম্মতি না হয় তবে। সেদিন সারা রাত ঘুমাইনি, কিভাবে মান্যতাকে মানাবো সেই চিন্তায়। রাতেই ওর সাথে যোগাযোগ করার ট্রাই করলাম, ফোন ধরেনি। হোয়াটসঅ্যাপে নক দিলাম, ফাজিল মেয়েটা আমার রিপ্লাই দেয়নি। সাবধানে ওয়ার্ড ইউজ কর, কার সম্পর্কে কথা বলছিস ভুলে যাস না। নিবানের হুমকিমূলক বার্তায় পাত্তা দিল না ত্রিনয়, বরং একই টোনে বলল, আর তোর বোন যেটা করেছে সেটা ঠিক। ও আমাকে বুঝেও অবুঝের হয়ে রয়েছে। বল এখন আমার কি করণীয়? ও এখনো সেই ঘটনা নিয়ে পড়ে আছে। ছেলেটা খারাপ ছিল, এটা ওর ধ্যানে নেই। তুই ছেলেটাকে মেরেছিলি, ও ধারণা আমি তোকে উস্কিয়েছিলাম এবং ছেলেটার সাথে ও রিলেশনে জড়িয়েছে সেটা তোকেই আমি জানিয়েছিলাম। ওর ধারণা তো ভুল নয়, তুই তো জানিয়েছিলি। নিভান হাসলো নিবান। কাল কথার চলে রেগে গিয়ে কি নাকি বলেছে তাই নিয়ে পড়ে আছে ছেলেটা। তুই ভালোভাবে জানিস আমি কি বলেছিলাম আর কি করেছিলাম। ওর খারাপ কখনো চাইনি আমি। ছেলেটার উদ্দেশ্য খারাপ ছিল ওকে দিয়ে, যেটা আমি জানতে পেরেছিলাম আর তোকে জানাতেও বাধ্য হয়েছিলাম। আমার অনুভূতির অন্ধ মোহে পড়ে কোনো কিছু করিনি আমি। তবে আর কি, মান্য যখন তোকে অপছন্দ করে, তোর প্রস্তাবে রাজি হবে না ভাবছিস, তাহলে আর কি করার?
আমি বরং মিস্টার চৌধুরীর প্রস্তাবে আগ্রহী হতে বলি এবং আসার নিমন্ত্রণ জানাই। কি বলিস? নিভান। অসহায় কণ্ঠ ত্রিনয়ের ডাক শুনে ঠোঁট থেকে মুছে যাওয়া হাসিটা ফিরে এলো নিবানের। অকপটে বলল, আরে মহা মুশকিল, তো কি করতে বলছিস? বোন, আমি তোর বাড়িতে গিয়ে উঠিয়ে দিয়ে আসবো যে আমার একটাই মাত্র বোন বেশি হয়ে গিয়েছে, পাত্রস্থ করতে পারছি না, তাই বন্ধুর ঘাড়ে চাপিয়ে দিয়ে গেলাম। তা কখন বললাম? আমি জানি তুই বললে মান্যতা এক বাক্যে বিয়েতে রাজি হবে, কিন্তু মন থেকে তো নয়। আমার প্রতি যে বিরূপ দৃষ্টি ওর মনে আগলে রেখেছে, সেখানে সবটা ঠিকঠাক কি করে হবে সেই ভাবনা আমাকে পাগল করে দিচ্ছে। আর তুই আছিস মজায়। এই ভাবনাগুলো ওর প্রতি দুর্বল হওয়ার আগে ভাবা উচিত ছিল না? সবকিছু কি ভেবে চিনতে হয়? আর ওর প্রতি দুর্বলতা ওই ঘটনার আগে থেকে জন্ম ছিল, এটা তুইও জানিস। কৌরি, ও কিন্তু রাজি ছিল না, তাকে মানাতে হয়েছে আমাকে। তারপর এই দিনটা এসেছে আমার জীবনে। তোর বোন মানানোর সুযোগ দিচ্ছে আমাকে? যেদিন তুই প্রস্তাব রাখার ইঙ্গিত দিলি, সেদিন থেকে উল্টাপাল্টা চিন্তায় ভাবনায় মাথার মধ্যে আমার আওলা ঝাওলা হয়ে আছে। সেখান থেকেই তোর বোনের সাথে কথা বলার, তাকে বোঝানোর সুযোগের চেষ্টা করছি। এর আগে ওকে বোঝানোর জন্য কথা বলার কত চেষ্টা করেছি, সুযোগ দিয়েছে আমাকে। বিকেলে তুই আবার তোর বোনের মতো বিরূপ দৃষ্টিভঙ্গি দিয়ে কথা বললে আসলি, অথচ আমার দিকটা কেউ ভেবেও দেখলে না। কি যন্ত্রণায় আছি আমি। কানে শুনলেও ত্রিনয়ের কথায় বিশেষ প্রতিক্রিয়া দেখালো না নিবান। গায়ে পারফিউমের সুগন্ধটা ছড়িয়ে নিয়ে টেবিল থেকে নিজের ফোনটা নিতে গিয়ে কৌরিরটাও নজরে পড়ল। সেটাও পকেটে ঢুকিয়ে নিয়ে গাড়ির চাবিটা হাতে নিল। ত্রিনয়কে তাড়া দিয়ে বলল, ওঠ, বাহিরে যাব, সাথে তুইও যাচ্ছিস। নিভান। ডাকের অর্থ নিবানের জানা, সেই প্রেক্ষিতে মজার ছলে বলল, তোর বিয়ে নিয়ে পরে দিনরাত একত্র করে ভাবতে বসিস। আপাতত আমার বিয়েটা এনজয় কর। নিভান। বাচ্চাদের মতো এরকম আম্মা আম্মা করছিস কেন? সুদর্শন যুবক একটা মেয়ের মন জয় করতে পারিস না? এর চেয়ে চরম ব্যর্থতা একজন সুদর্শন পুরুষের জীবনে আর আছে? ওঠ। তোর বোন বাদে কত মেয়ে পড়ে আছে জানিস? কথাটা বলতে গিয়ে বলল না ত্রিনয়। এই কথা মুখ থেকে কোনো ক্রমে বের হয়ে গেলে বোনের আহ্লাদে ভাই তাকে মেরে তক্তা বানিয়ে ফেলতেও ছাড়বে না। এই প্রসঙ্গ পাল্টে বলল, একটু পরে হলুদের অনুষ্ঠান, তুই এখন কোথায় বের হবি? প্রয়োজন আছে, গেলেই তো দেখতে পাবি, চল। ত্রিনয় উঠে দাঁড়াতেই নিবান এসে তার সামনে দাঁড়ালো। ত্রিনয়ের গায়ে জড়ানো ফ্যাকাশে কালার হলুদ রঙা পাঞ্জাবি, উপরের দুটো বোতাম খোলা। সেখানে দ্বিধাহীন হাত রাখলো নিবান। বোতাম দুটো লাগিয়ে দিতে দিতে খুব শান্ত মসৃণ কণ্ঠে বলল, মান্যতা রাজি হবে, আর ও তোর সম্পর্কে যে ধারণায় মনে পুষে রাখুক না কেন, এটা জানে এবং মানে। তুই ভালো ছেলে, খুব ভালো ছেলে। বাবার কাছে প্রস্তাব রাখ। আমার জানা মতে তিনি তোর প্রস্তাবে অমত পোষণ করবেন না, আর তিনি প্রস্তাবের সম্মতি প্রকাশ করা মানে মান্যর সম্মতি। তারপরও আমি মান্যর সাথে কথা বলে নেব। বিয়েটা হলে হতে দে। সেই ছেলেটার পরে মান্যতা আর কোনো রিলেশনশিপে জড়ায়নি। তাহলে এত কেন টেনশন নিচ্ছিস? ওকে মানাতে চাস, বোঝাতে চাস, ভালো কথা। ও যখন সুযোগ দিচ্ছে না, বিয়েটা করে নে। তারপর মানানোর বোঝানোর সময়টা কাছ থেকে পাবি। দেখবি মানানো সহ সম্পর্কটা আরও সহজ হয়ে গেছে। আর বিবাহিত সম্পর্কের সৃষ্টিকর্তার আলাদা একটা রহমত থাকে। সেই পবিত্র সম্পর্কে দুটো আলাদা অচেনা নরনারীর মাঝেও তিনি অঢেল মায়া ভালোবাসার টান সৃষ্টি করে দেন। সুতরাং বিয়েটা করে নে, সমাধান এমনিতেই মিলে যাবে। আবেগে আপ্লুত হলো ত্রিনয়। পুরুষ চোখে সহজে নোনাজল না নামলেও ভিতর থেকে একটা আবেগের ঢেউ খেলে গেল। এরকম বন্ধু থাকলে আর কি চাই, জীবন সহজ। আবেগে আপ্লুত হয়ে কথা যেন হারিয়ে গিয়েছে তার। নিবানের হাত ছড়িয়ে যে ওকে ঝরিয়ে ধরতে যাবে, নিবান ওর বুকে হাত দিয়ে বাধা দিয়ে বলল, আবেগে পরে ভাসিস ডুবিস, আপাতত চল। ত্রিনয় শুনল না। নিবানের হাতটা জোর করে সরিয়ে দিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরল। তবে আবেগপ্রবণ হয়ে মুখে বলতে পারল না কিছু। নিবান সেটা বুঝে নিজেও শক্ত করে ওকে নিজের সাথে জড়িয়ে নিল। পিঠে বারবার হাত বুলিয়ে ঠাট্টা করে বলল, তুই এরকম
মেয়েদের মতো আবেগী হয়ে গেলি কবে থেকে? যেদিন থেকে নিভার নামে আমার একটা সুবন্ধু হয়েছে সেদিন থেকেই। হেসে উঠল দুজনে, ফের একে অপরকে ছেড়ে সরে দাঁড়ালো। ত্রিনয় গিয়ে দাঁড়ালো আয়নার সামনে, নিজেকে এক পলক দেখে নিয়ে নিবানের পিছু নিল। দুজনের দরজা অবধি পৌঁছানোর আগে সম্মুখে এসে হাজির হলো ঈশিতা, হাতে তার নামে শপিং মলের একটা শপিং ব্যাগ। নিবানকে সাধারণ বেশে রেডি হয়ে কোথাও যেতে দেখে কপাল কুঁচকে গেল তার। সহসা শুধালো, তুই কোথাও যাচ্ছিস? আমার একটু কাজ আছে, বাহিরে যেতে হবে। আপাতত সেই উদ্দেশ্যে বের হচ্ছি। কেন, কোনো প্রয়োজন? মানেটা কি? একটু পরে হলুদের অনুষ্ঠান, এখন তুই বের হবি? হলুদের অনুষ্ঠানে আমার কি কাজ? তোমরা কি আমাকে হলুদ মাখানোর চিন্তা ভাবনা করছো নাকি? কপালে ভাঁজ ফেলিয়ে ধীর কণ্ঠে কথাটা বলতে পাশে দাঁড়ানো ত্রিনয় হেসে দিল। শব্দ শুনো কর্ণপাত করল না নিবান। ঈশিতার মুখের দিকে অদ্ভুত নজরে তাকিয়ে রইল। সেই তাকানো উপেক্ষা করে ঈশিতা বলল, হলুদের অনুষ্ঠানে তোর কি কাজ? মানে বিঘি একা কৌড়ির হচ্ছে? ওর যে কারণে হলুদ ছোঁয়ানো হবে, তোরও একই কারণে হলুদ ছোঁয়ানো হবে। আর তোকে হলুদ মাখানোর চিন্তা ভাবনা মানে? বিয়ের বরকনে দুজনকে হলুদ ছোঁয়ানো নিয়ম। নিয়ম না মানলে কি হবে? কিচ্ছু হবে না, তবে এটা বিয়ের একটি আনুষ্ঠানিকতা, এছাড়া কিছু না। তাহলে মানা না মানাতে সমস্যা কোথায়? আর আমার এখন বাহিরে যাওয়াটা খুব প্রয়োজন। শপিং ব্যাগটা নিবানের হাতে ধরিয়ে দিল ঈশিতা, ফের বলল, এত কথা শুনতে চাই না, রেডি হয়ে নিচে আসবে, এটাই জানি। এটাতে কি? তো হলুদের পোশাক। মানেটা কি? তুমি জানো না আমার হলুদ রং নিজের গায়ে জড়ানো একদম পছন্দ নয়? সেই জন্য পুরোপুরি হলুদ পোশাক নেইনি, তুই দেখে নে। তবে রেডি হয়ে নিচে আসবে। দ্বিতীয়ত আর কোনো কথা শুনতে চাই না। ঈশিতা 8 সেকেন্ড সময় ব্যয় না করে চলে গেল। সেদিকে তাকিয়ে নিবান কিছু ভাবলো, বাহিরে যাওয়াটা তার খুব প্রয়োজন। তারপর আবারও কিছু ভেবে রেডি হতে চলে গেল। তা নিয়ে ত্রিনয়ে মজা লুটল, এটা বলতেও ছাড়ল না। তোমার পুরুষ স্বাধীনতার অবক্ষয় হতে শুরু হয়ে গেছে বন্ধু। সময়টা রাত 8টার ওদিক এদিক, অথচ দিনের আলোর মতো ফকফকা পরিষ্কার চারপাশটা। ফুল দিয়ে আচ্ছাদিত চমৎকার চোখে ধাঁধানো সজ্জার স্টেজে এনে বসানো হয়েছে কৌরিকে। পরনে তার ভারী কাতান মোলায়েম হলুদ শাড়ি, দুধে আলতা গায়ের বর্ণে নিদারুণ মানেছে হলুদ রংটা। কৃত্রিম নয়, অকৃত্রিম সতেজ টাটকা ফুলে সাজানো হয়েছে তাকে। রজনীগন্ধা আর গোলাপ ফুলের সংমিশ্রণে গহনা বানিয়ে তার বিভিন্ন অঙ্গ জড়ানো হয়েছে। তাতে গুলগাল মায়াবী চেহারার জৌলুস যেন চৌগুণ বেড়ে গিয়েছে। হরিণী চোখজোড়া আজ মাস্কারার ছোঁয়ায় অন্যরকম লাগছে, কেমন আকর্ষণীয় আর মায়াময়। চিকন ঠোঁটজোড়া সেজে উঠেছে কৃষ্ণচূড়ার লালাব আভায়। নিবানের কথা মতো কি কৌরির ইচ্ছায় অতিরঞ্জিত মেকওভারে সাজানো হয়নি তাকে, খুব সাধারণ সাজে সাজানো হয়েছে, অথচ মোহমায়া রূপ যেন উপচে পড়ছে। অসাধারণ অপরূপা এক রূপ। পছন্দের নারীটিকে আজ প্রথমবার শাড়িতে এবং সাজে দেখল নিবান। সেই মোহমায়া অপরূপা রূপে যেন নজর থমকে রইল হৃদস্পন্দন। স্বচ্ছ সুকবির নিষ্পলক চোখে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকলো নিবান। ওয়াও, আজ ফুলকলিকে কি সুন্দর দেখাচ্ছে। নিবানের হাতের বাঁধন ছাড়িয়ে নাফিম সামনে ছুটতেই হুঁশ ফিরল তার। মুহূর্তেই তাকে দেখে হই হই করে উঠল সবাই। সেটা খেয়াল হতেই নিজেকে স্বাভাবিক করে নেওয়ার চেষ্টা করে নিল, কিন্তু বাহিরটাকে স্বাভাবিক দেখাতে পারল, ভিতরটাকে কিছুতেই স্বাভাবিকতায় দমাতে পারল না নিবান। ভিতরের নতুন নড়েচড়ে ওঠা কম্পিত অনুভূতিগুলো যেন চঞ্চল উচ্ছ্বসিত পায়ে বুকের ভিতর নৃত্য করে চলেছে। হৃদয়ের সে চঞ্চল অনুভূতি নিয়ে ধীর পায়ে কড়ির পানে এগোলো নিবান। তার সামনে এগোনো এক এক কদমে স্টেজে বসা মেয়েটার বুকের ভিতরও কম্পন ধরালো। লজ্জিত হয়ে শিরশির করে উঠল গায়ের প্রতিটি লোমকূপ। মাথা নিচু করে নিয়ে সেই লজ্জা নিবারিত করতে চাইল, পারল কি? কে পারল? তা যেন এগোনো মানুষটার প্রতিটি পদক্ষেপের ন্যায় বেড়ে চলল। চারপাশটা উচ্ছ্বসিত মুখরিত নিবানের আগমন এবং কৌরির পানে এগোনো পদক্ষেপ যেন বাড়িয়ে দিল।
সে উচ্ছ্বসিত পরিবেশ। নিবান এসে কৌরির পাশাপাশি নয়, সামনে দুহাঁটু সোপে বসলো। দুজনের মধ্যেখানে হলুদের ডালা আর বিভিন্ন মিষ্টান্ন দিয়ে সাজানো টেবিলটা শুধু বাঁধা হয়ে রইল। নিবান সেটা পরোয়া করল না, নির্দ্বিধায় মুখ বাড়িয়ে নিয়ে মুগ্ধ কণ্ঠে বলল, মাশাআল্লাহ। আবারও হইচই করে উঠল সবাই। কৌরির হাত জড়িয়ে বসা নাফিমও নিবানকে অনুসরণ করে বলে উঠল, মাশাআল্লাহ, ফুলকলিকে সত্যিই পরিদের মতো সুন্দর লাগছে, তাই না বলো দাদা ভাই? নিবান কিছু বলল না, অথচ তার হাস্যজল নজর দুটো বলে দিল অনেক কিছু। দূর থেকে ইবান উচ্ছ্বসিত গলায় মজা লুটতে থাকলো। কান দিল না নিবান, তবে লজ্জায় আড়ষ্ট হলো কৌরি। সে আড়ষ্টতা বাড়িয়ে দিয়ে নিবান হাত ছোয়ালো হলুদের বাটিতে। তর্জনী তার মধ্যমা আঙ্গুলে মাখিয়ে নিল হলুদের গাঢ় প্রলেপ। চারপাশ থেকে মেয়েদের গুঞ্জন উঠল। তন্মধ্যে মান্যতার গলার স্বর স্পষ্ট হয়ে বেশি এলো, হলুদ হাতে লাগিও না দাদা ভাই, বাটির পাশে দেখো গোলাপের পাতা আছে, সেটাতে লাগিয়ে নাও। শুনল কি মানুষটা? না, কৌরি স্পষ্ট দেখল হলুদের গাঢ় প্রলেপ লাগিয়ে নিয়েছে ডান হাতের দু আঙ্গুলে। তারপর সে আঙ্গুল জোড়া দ্বিধাহীন ছুঁয়ে দিল তার নরম গাল। হলুদের ঠান্ডা প্রলেপে নাকি কারো নমনীয় স্পর্শে জানা নেই কৌরির। শিরশির করে উঠল শরীর, শীতল স্রোত বয়ে গেল সর্বাঙ্গ। অতি লজ্জায় নুয়ে পড়ার বদলে মুখ উঁচু করে তাকালো সে। তাকে ছুঁয়ে দেওয়া আঙ্গুল জোড়ায় লেগে থাকা বাকি প্রলেপ ছুঁয়ে নিল নিবান নিজের গালে। সমস্ত শরীরে এবার তরঙ্গোচ্ছ্বাসের শীতল ঢেউ বয়ে চলল। গতি নিয়ন্ত্রণ ছাড়িয়ে লাফিয়ে লাফিয়ে চলতে থাকলো হৃৎপিণ্ড। চারপাশটা তখন নিবানের কর্মে উচ্ছ্বসিত। সে উচ্ছ্বসিত কণ্ঠগুলোকে উপেক্ষা করে সামনের হলুদের আচ্ছাদিত অপরূপা বেশে হৃদয়ে ঝড় তোলা নারীটিকে উদ্দেশ্য করে বলল নিবান, তোমার হলুদের সালামি নেবে না? বাকরুদ্ধ কৌরি তখন অপলক চোখে চেয়ে। সাদা পাজামা পাঞ্জাবিতে মানুষটা, পাঞ্জাবির উপরের কোটিটা শুধু হলুদের, তাও খুবই হালকা রঙের। অথচ শুভ্র সে সাধারণ পোশাকে কি মায়াময় আর হ্যান্ডসাম দেখাচ্ছে সেই শ্যামলাটে পুরুষটাকে। কি হলো, নেবে না? কানে কথা গেলেও কিছু বলল না কৌরি, শুধু বুবা মানুষের মতো অপলক দৃষ্টিতে চেয়ে রইল। কি মুগ্ধকর সে দৃষ্টি! যদি নারীটি তার জন্য হালাল হতো, অনুষ্ঠানের সমস্ত মানুষটাকে উপেক্ষা করে ওই মায়া মায়া চোখে আদর ছেড়ে দিত নিবান। আপাতত তা সংবরণ করলো, মিষ্টি কণ্ঠে বলল, শুনেছি হলুদের আনুষ্ঠানিকতার নিয়ম হচ্ছে কনেকে হলুদ ছুঁয়ে তাকে সালামি দেওয়া। আমি তো হলুদ ছুঁয়ে দিলাম, সালামি তো এবার প্রযোজ্য, দিতেই হবে, নেবে না? চমৎকার হেসে কথাটা জিজ্ঞেস করলো কৌরির জবাবের অপেক্ষা না করে তার কোমল বাম হাতটা তুলে নিল নিজের হাতের মুঠোয়। ফের ডান হাতটা পাঞ্জাবির পকেটে ঢুকিয়ে চমৎকার একটা জুয়েলারি বক্স বের করলো। ডান হাতের আঙুল দ্বারা সেটা খুলতেই সাদা পাথরটা তার সৌন্দর্য ছড়িয়ে ঝলঝল করে উঠল। মুখর হলো পরিবেশ। দেরি করলো না ইভান, বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি উঠিয়ে নিল কয়েক গেছি। বক্স থেকে রিংটা উঠিয়ে নিল নিবান, আলতো স্পর্শে তা পরিয়ে দিল কৌরির অনামিকায়। কৌরি বিস্মিত নজর এক পলক সেটা দেখে আবার নজর স্থির করলো সামনের মানুষটার শ্যামবর্ণ মুখে। আবেগে কান্না ঠিহিরে বের হতে চাইলো, দাঁতের দাঁত চেপে তা সংবরণ করলো। রিং পরানো শেষে মুখ তুলে চাইল নিবান। চমৎকার সে হাসিটা তখনও ঠোঁটে ঝুলে। কান্নাদের আটকাচ্ছ কেন? তাদেরকে আসতে দাও, ঠোঁট থেকে দাঁত সরাও। আমি তোমার চোখে সুখের কান্না দেখতে চাই, তবে তার সাথে ঠোঁটের চমৎকার হাসিটাও। ঠোঁট ছেড়ে দিয়ে হাসলো কৌরি, মায়াবী হরিণী চোখে তখন জ্বলে টুইটুম্বুর। সেই কান্না হাসিতে মোহগ্রস্ত হলো নিবান, অমায়িক কণ্ঠে বলল, আমাকে রিং পরাবে না? এবার লজ্জায় আড়ষ্ট হলো কৌরি। কিভাবে সম্ভব? এই এত এত আভিজাত্যপূর্ণ আয়োজন সব শুধুমাত্র তার জন্য করেছে মানুষটা, অথচ সে মানুষটার জন্য তার পক্ষ থেকে করার কেউ নেই, কিচ্ছু নেই। বাবা মা বেঁচে থাকলে জীবনটা স্বাভাবিক হলে এমন দিনটা কি কখনো দেখতে হতো? তার বাবার অর্থ ঐতিহ্য কম থাকলেও এ মানুষটাকে একটা কিছু উপহার দেওয়ার মতো অর্থ সমর্থ তো ছিল। কৌরির ভাবনার মাঝে চোখ ইশারা করে কিছু দেখালো নিবান। ইশারা লক্ষ্য করে তাকাতে এবার আর বিস্মিত নয়, মনে মনে দীর্ঘশ্বাস ছাড়ল কৌরি। নিবান স্পষ্ট খেয়াল করলো
নিজের রিংটা কৌরির হাতে তুলে দিল, ফের পরাতে ইশারা করলো। আশেপাশে ছোট বড় নানা মানুষের উৎসুক নজরের ঢোল। নজর ফিরিয়ে রিংটা পরিয়ে দিল নিবানের বাড়িয়ে দেওয়া ডান হাতে। ফের হইচই শুরু হলো। সেসব হইচই উপেক্ষা করে নিবান নুয়ে কৌরির কানের কাছাকাছি হলো, চমৎকার কণ্ঠে বলল, আমার ফুলকৌরির আত্মসম্মানে আঘাত আনুক এমন কাজ কখনো করবে না নিভান। চিন্তা করো না, আমার শ্বশুরের প্রাপ্য সম্পদ থেকে এই রিংয়ের অর্থ আমি ঠিক সময় মতো নিয়ে নেব। আপাতত আমার ফুলকৌরির সম্মান যেন হীন না হয় সেই দায়িত্বটা নিলাম। এবার কেঁদে ফেলল কৌরি, তবে মুখে তার মায়াবী হাসি। পাশ থেকে বেশি এলো সফট ভলিউমের গানের কিছু কলি। হাওয়া কেন আজ হয়েছে মাতাল, কানে কানে বলে, আছে যত সুখ ভরে দেব আজ তরিয়া চলে। বেশি আসা সুরের সাথে মৃদু স্বরে মানুষটাও যেন তাল মেলালো। কি ভয়ঙ্কর সে কণ্ঠ! জ্বর তুলে দিল কৌরির হৃদয়ে। হঠাৎ সুর থামিয়ে মিষ্টি কণ্ঠে শুধালো নিবান, এখনো মন খারাপ? মাথা নাড়িয়ে না জানালো কৌরি, মায়া মায়া কণ্ঠে বলল, থ্যাংক ইউ। অসম্ভব সুন্দর দেখাচ্ছে তোমাকে, অসম্ভব। নিজের কথার পরিবর্তে এই উত্তর আশা করেনি কৌরি। লজ্জা পেয়ে মুখ ঘুরিয়ে নিল। হঠাৎ মনে হলো পাশে নাফিম ছিল যে এত সময়। পাশে তাকালো কৌরি, নিয়ে ছেলেটা ওই যে দূরে দাঁড়িয়ে ইভানের সাথে দুষ্টুমিতে মেতেছে। স্বস্তির নিঃশ্বাস ছাড়ল কৌরি। কৌরি, তড়িৎ মুখ ফিরিয়ে সামনের মানুষটার দিকে তাকালো কৌরি। নিপান সুন্দর শান্ত কণ্ঠে বলল, আমাকে একটু বাইরে যেতে হবে, আর্জেন্ট। কোনো রূপ মন খারাপ করবে না। হলুদের অনুষ্ঠান মন দিয়ে এনজয় করবে। আমি না থাকাই হোক বা কারো কোনো উল্টাপাল্টা কথায় কোনো রূপ মন খারাপ করবে না। এই সময়গুলো আর কখনো ফিরে আসবে না। সেইভাবেই তোমার কাছের মানুষগুলোর সাথে এনজয় করবে। আমি যেখানেই থাকি না কেন নজর আমার তোমাতেই থাকবে। তাই ভুলেও যেন দেখি না আমার ফুল কৌরির ঠোঁটের হাসি সরেছে। কেমন? মোহগ্রস্তের মতো মাথা নাড়ালো কৌরি। উঠে দাঁড়ালো নিবান। ত্রিনয়কে দেখলো ইভানের সাথে কথা বলতে, অথচ নজর তার ক্ষণে ক্ষণে মান্যতাকে গিয়ে ঠিকছে। মেয়েটার সাথে কথা বলা প্রয়োজন, তবে এখন নয়। ত্রিনয়ের দিকে এগুলো নিবান। মুহূর্তে মেয়ে দোলে সে ভিড় করলো কৌরির পাশে। হলুদ মাখার হইচই পড়ে গেল, তবে মুরব্বি পার্টি না আসা পর্যন্ত কেউ কৌরিকে হলুদ ছোঁয়ালো না। নিষেধ আছে, তারা আসবে তারপর হলুদ ছোঁয়ানো শুরু হবে। তবে নিবানের বিষয় আলাদা ছিল বলে কেউ কোনো দ্বিরুক্তি করেনি। ত্রিনয়কে সাথে নিয়ে নিবান বের হলো। যাওয়ার আগে বার্তা ছুড়ে গেল, দ্বিতীয় কোনো পুরুষ যেন ওকে হলুদ না ছোঁয়ায়। না মানে না। বার্তা শিরোধার্য। সেই বিষয়ে যুক্তিতর্ক হওয়ার আগে নিবান বড় বড় কদম ফেলে চলে গেল। কারো দ্বিরুক্তি শুনল না। নিবান চলে যেতেই সেখানে হাজির হতে শুরু হলো বাড়ির সিনিয়র পার্টিরা। সাথে দিবাকেও দেখা গেল। গম্ভীর মুখ, ফর্সা চোখ মুখ লালাব আবায় ছেয়ে গেছে। চোখগুলো ফুলো ফুলো ভাব। চোখ মুখের হাবভাবে বোঝা যাচ্ছে প্রচুর কেঁদেছে। কৌরিকে আশ্চর্য করে দিয়ে তার পাশে এসে বসলো সে। মিষ্টি করে হাসলো, অথচ মেয়েটাকে কখনো তাকে দেখে হাসে না, কেমন মুখটা গম্ভীর করে রাখে। আর এই 4 মাসে তার সাথে কতবার বলেছে গুণে বলতে পারবে কৌরি। কৌরিকে আরো আশ্চর্য করে দিয়ে মেয়েটা সুমিষ্ট কণ্ঠে শুধালো, শরীর এখন কেমন তোমার? ঠিক আছো? হলুদ কে মাখিয়ে দিয়েছে নিভান? নিবান নামটা নিতে গিয়ে গলা কাঁপলো কি তার? কৌরি তো টের পেল কাঁপলো কি জানি হয়তো। তবে এত প্রশ্ন একসাথে আশ্চর্য তো হলো, সাথে উত্তর দিতে ভুলল না কৌরি। আলহামদুলিল্লাহ ঠিক আছে আপু। তবে শেষের কথার উত্তর দিল না। তার আগে গাড়ির হর্নের শব্দে চোখ গেল বাড়ির মূল গেটে। নিবানের গাড়িটা বের হচ্ছে। গাড়িটা বের হওয়ার আগে আরো একটা গাড়ি বাড়ির ভিতরে প্রবেশ করলো, যা দেখে ছলাৎ করে উঠল দিবার কলিজা। সিয়ামদের ইনভাইটেশন করলো কে? বিয়ের আনুষ্ঠানিকতা তো আপাতত বাড়ির লোকদের আর কিছু কাছের মানুষদের নিয়ে হচ্ছে। তবে ওনারা এখানে কেন এসেছে, নাকি অন্য কিছু? ওদের আসার নিমন্ত্রণ জানালো কে? নিবান নাকি মামা? দিবার কত শত ভাবনার মাঝে গাড়ি এসে থামলো পার্কিং এরিয়ায়। গাড়ি থেকে প্রথমে নামলো সুদর্শন এক যুবক। বাহিরের সৌন্দর্যে পারফেক্ট যাকে বলে। আভিজাত্যপূর্ণ হলুদ পোশাকে আচ্ছাদিত সে। সময় নিয়ে ফ্রন্ট সিট থেকে নামলেন এক ভদ্র মহিলা। ওনার পোশাক আশাকেও আভিজাত্যের ছোঁয়া।
দুজনকে দেখেই শক্ত হয়ে গেল দিবার শরীর। পাংশুটে হলো মুখাবয়ব, যেটা পাশে বসা কৌরি সূক্ষ্ম নজরে খেয়াল করলো। কৌরির অপরিচিত মানুষ দুজন কাছে আসতেই বাড়ির মুরব্বীরা বিনয় হয়ে আলাপ পরিচয় সারলেন। জালিয়া বেগম যেন একটু বেশি বিনয় হয়ে কথা বললেন, তাতে কৌরি বুঝে গেল মানুষ দুজনকে। ততক্ষণে কৌরির হলুদ ছোঁয়ানো কাজ শুরু হয়ে গেছে। নিবানের মামিদের দিয়ে শুরু হলো হলুদ ছোঁয়া। নিবান চলে যাওয়া ঈশিতা সহ বাড়ির মুরব্বীরা তাকে বকতে বকে হলুদ ছোঁয়ানো শুরু করলেন। তার মধ্যে আগমন ঘটল দিবার হাজব্যান্ড আর তার শাশুড়ির। সিয়ামকে ছেলেদের ভিড়ে চলে যেতে দেখলো ভদ্রমহিলা এসে বসলেন দিবার পাশে। খুব নমনীয় কণ্ঠে ভালো মন্দ জিজ্ঞেস করলেন। গম্ভীর স্বরে হলো দিবাও উত্তর দিল, যেটা পাশে থাকায় কৌরি শুনতে পেল। তারপর ভালো মন্দ কিছু কথা হওয়ার পর ভদ্রমহিলা কৌরিকে হলুদ ছোঁয়ালেন। ফের অমায়িক কণ্ঠে বললেন, ওরে বাবা, এত দেখি অনিনন্দ সুন্দরী, এই পরী কোথা থেকে খুঁজে আনলো নিবান? আরও কত প্রশংসা করলেন। ভদ্রমহিলাকে যথেষ্ট ভালো মনের এবং অমায়িক ব্যবহারের বলে মনে হলো গৌরীর। তারপরও দিবা আপু সংসার করতে চাইছে না কেন? শুধু কি ওই মানুষটার জন্য? কেমন যেন শক্ত হয়ে এলো গৌরীর শরীর। ভাবনাটা কেমন হঠাৎই অস্থির করে তুললো তাকে। হলুদের ছোঁয়ায় মুখরিত হলো পরিবেশ। সফট ভলিউমে মিউজিক চলছে, যেটা ইয়াং ছেলেমেয়েরা মানতে চাইছে না। তবে বাড়ির সিনিয়র পার্টি এবং নিবানের বিশেষ নিষেধাজ্ঞা থাকায় সবকটাকে শান্ত করে রেখেছে ইভান। বাগান সাইডে ঘাটি পেতেছে জাহিদ সাহেব সহ ওনার বয়স্ক শালাবাবুরা, সাথে শাহেদ সাহেব সহ আরও কিছু পরিচিত মানুষ। চা কফির বিশাল নাস্তার পানির সাথে তাদের বিভিন্ন আলোচনা চলছে। গানের লাউড ভলিউম কানে গেলে নিবানের বড় মামার বাজ খেয়ে গলার একখান ধমক আসতে সময় লাগবে না, তখন বন্ধ হয়ে যাবে সকল সাউন্ড। যদিও আজ কিছু বলবে বলে মনে হয় না ইভানের, তবুও নিবানের কথা মতো শালীনতা বজায় রেখে উচ্ছৃঙ্খলের মতো নয়, সুশৃঙ্খলের মতো হলুদের অনুষ্ঠানটা সারতে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে কোনো মানুষের কোনো রকম অসুবিধা না হয়। হলুদ মাখানোর এক পর্যায়ে কোথা থেকে সিয়াম আসলো। দ্বিধাহীন হলুদের বাটি থেকে গোলাপের পাতায় হলুদ মাখিয়ে কৌরির গালে ছোঁয়াতে গেল। তার আগে মাথা পিছিয়ে নিল কৌরি, চোখ বড় বড় করে তাকিয়ে রইল সামনে। মান্যতা পাশ থেকে মৃদু চিৎকার দিয়ে বলল, ভাইয়া, ছেলেদের কৌরিকে হলুদ ছোঁয়ানো নিষেধ আছে, দাদা ভাই নিষেধ করে গেছে। সিয়াম হাসলো, পাতাটা রেখে দিল বাটিতে, ফের বলল, নিভানের ওয়াইফ যখন এরকম বাধ্যতামূলক নিয়ম থাকতেই পারে। কাকে খোঁচা দিয়ে কথাটা বলল দিবাকে? কথার টোন ইঙ্গিত তো সেরকমই শোনালো। সেদিকে এক পলক তীক্ষ্ণ চোখে তাকে নিজের খেয়ালে মন দিল। তবে বিড়বিড় করে এরা বলতে ভুলল না, চরিত্রহীন সুন্দরী মেয়ে দেখলেই ছোঁয়ার জন্য হাত নিষ্পিস করে। তা বলবে না, শুধু অন্যের দিকে আঙ্গুল তুলতে জানে ঠিকই। মাথার খোপাটা খুলে যাওয়ায় ভারী ভিতরে ঢুকলো তন্ময়ী, সেটা খেয়াল করলো ইভান। তার খেয়ালি নজরটা প্রথম থেকে হলুদ সাজে তন্ময়ীর উপর ছিল। কি সুন্দর লাগছে আজ মেয়েটাকে। চোখে চশমা না থাকায় চেহারাটা আজ প্রস্ফুটিত, চেহারার উজ্জ্বলতা স্পষ্ট, অথচ তাকে কাছ থেকে দেখার একটু সুযোগই পাচ্ছে না ইভান। মেয়েটাও কেমন যেন তার থেকে দূরে দূরে থাকছে, যেন লুকোচুরি খেলতে পালিয়ে বেড়াচ্ছে। সুযোগ পেতে তন্ময়ের পিছু নিল সে। বাড়ির ভিতরে ঢুকতেই মামিদের নজরে পড়ল, সাথে ফুপিমণি সহ দিবা আপুর শাশুড়ি এবং নিজের শাশুড়িকেও নজর পড়ল। নিহারিকা বেগম জিজ্ঞেস করলেন, কিছু লাগবে কিনা? অপ্রস্তুত হেসে না জানিয়ে তড়িৎ উপরে চলে গেল সে। নিজের রুমে ঢুকতেই আয়নার সামনে তন্ময়কে দেখতে পেল। দরজায় ঠেস দিয়ে মোহগ্রস্তের ন্যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো কতক্ষণ। তন্ময়ের মনোযোগ চুল বাঁধাতে বেশি সময় নিজেকে সামনে রাখতে পারল না ইভান। শান্ত কদমে পা বাড়িয়ে তন্ময়ের পেছনে পেছনে গিয়ে দাঁড়ালো সে। ভূত দেখার মতো চমকে ওঠে তার গায়ের সাথে লেগে গেল তন্ময়। সুযোগ পেতে দুহাতে পেছন থেকে তাকে জড়িয়ে ধরল ইভান। এরকম ভূতের মতো নিঃশব্দে কেউ রুমে আসে ইভান? একটু হলে তো আমার জানটাই বের হয়ে যেত। কি যে করো না তুমি, উফ। তীক্ষ্ণ গলায় বাক্যগুলো ছুড়ল তন্ময়, অথচ বাক্যগুলো কানে তুলল না ইভান। নজর বেপরোয়া হলো তন্ময়ের হলুদ ছোঁয়ানো গালে, কাজল কালো চোখে, গাঢ় লাল লিপস্টিক ছোঁয়ানো ঠোঁটে, মুক্তোর দানার ন্যায় ঝলঝল করতে থাকা উন্মুক্ত গলায়
চুম্বনের ন্যায় টানলো হলুদ রঙা সে উজ্জ্বল গলা। বেসামাল হয়ে গলায় মুখ ডুবালো ইভান। হঠাৎ স্পর্শে চমকে গেল তন্ময়। কুকরে ইভানের বুকের সাথে আরো মিশে গেল। খামচে দিল নিজের পেটে জড়িয়ে রাখা ইভানের হাত। চোখ বুজে এলো ইভানের স্পর্শে। বেপরোয়া হয়ে উঠল ইভানের ঠোঁট, সাথে জবানো। আজ তো তুম গেয়া। ইভান! ডাকার অর্থ ছেড়ে দাও, অথচ ইভান উল্টে জড়ানো গলায় বলল, ওভাবে ডেকো না প্লিজ, আমি আরো বেসামাল হয়ে যাব। গলা ছাড়লো ইভান। তন্ময়ের হলুদ ছোঁয়ানো মুখে ঠোঁট ডুবালো। চোখ মুখ আরো খিচে ডুবে গেল তন্ময়ের। এই স্পর্শ পুরানো হয়ে গেছে, অথচ ইভান যতবার তাকে ছুঁয়ে দেয় ততবার সর্বাঙ্গে যেন উথাল পাথাল জ্বর বয়ে যায়। অনুভূতিতে ঝুবুতুবু হয়ে থাকা তন্ময়ের হঠাৎই মনে হলো দরজা খোলা। কথা বলতে গিয়ে গলায় জড়িয়ে এলো, তবুও জড়ানো গলায় বলল, ইভান, দরজা খোলা, যে কোনো সময় কেউ এসে যেতে পারে। একই জড়ানো গলা ইভানও উত্তর দিল, এই রুমে একজোড়া স্বামী স্ত্রীর বসবাস, এটা সবাই জানে। সেই রুমে নখ ছাড়া ঢোকা শোভনীয় নয়, এটাও সবাই জানে। বেশ কিছুটা সময় চলল ইভানের বেপরোয়া ভালোবাসা। সুযোগ পেতে তন্ময় উল্টো ঘুরে ইভানকে শক্ত করে জড়িয়ে ধরল। হেসে ফেলল ইভান, বলল, এটা কিন্তু ভারী অন্যায়। শক্ত হাতে খামচে ধরল ইভানের পাঞ্জাবির অংশ। পাঞ্জাবি ভেদ করে খামচি ধরা আঁচড়টা পিঠেও লাগলো। ইভানের কথা পুরো দস্তর উপেক্ষা করে তন্ময়ী অভিযোগী গলায় বলল, ইভান, তুমি কিন্তু দিনকে দিন মাত্রাধিক অসভ্য হয়ে যাচ্ছ, সীমা ছাড়াচ্ছ। ইভানের হাসি চড়া হলো। ততক্ষণে নিজেকে সামনে নিয়েছে সে। শক্ত হাতে নিজেও জড়িয়ে নিয়েছে তন্ময়ীকে। মেয়েটার কথার উত্তরস্বরূপ দুষ্টু গলায় বলল, তার জন্য দায়ী কে? লজ্জায় লাল হলো তন্ময়ের মুখ, যেটা ইভান দেখতে না পেলেও তন্ময়ের কুকরে আসা শরীরের ছোঁয়ায় অনুভব করতে পারল। তবুও তন্ময় শক্ত গলায় উত্তর দিল, দায়ী তুমি। মৃদু স্বরে এবার ইভানের হাসির শব্দ শোনা গেল। ফের দুষ্টু মিষ্টি কণ্ঠে বলল, তাহলে দায়ী যখন আমি, অসভ্যতামের সীমা তো ছাড়তেই হয়, কি বলো? সীমা ছাড়ালো ইভান। তন্ময়কে আর কথা বলতে না দিয়ে নিজের বুক থেকে তাকে ছাড়িয়ে নিয়ে তার লালাপ ঠোঁট জোড়ায় দখল বসিয়ে নিল। তন্ময়ের প্রথম ছাড়ানোর চেষ্টা করে গেল, পরবর্তীতে নিজেই কেমন শান্ত হয়ে গেল। সময়টা বসন্ত ঋতু হলেও শীতের আভাস এখনো পুরোপুরো কাটেনি। দিনের বেলায় যেমন তেমন সন্ধ্যার পর থেকে তার প্রকোপের বিশেষ আনাগোনা দেখা গেল। রাত যত বাড়ে ততই যেন তার প্রকোপ তীব্র হয়। ছাদের রেলিং ধরে দাঁড়িয়েছে দিবা। রাতের দক্ষিণা হিমেল হাওয়াটা ছুঁয়ে দিচ্ছে ক্ষণে ক্ষণে। মসৃণ চামড়ায় সে হাওয়াটা লাগার সাথে সাথে গায়ের লোম খুব শিরশির করে কাটা দিয়ে উঠছে। তবুও লোহার ইস্পাতের মতো কঠিন সোজা হয়ে দাঁড়িয়েছে মেয়েটা। শান্ত নজরটা তার ঝলমলে ব্যস্ত নগরীতে। এই নগরীর প্রতিটি বিলা সবুল নিবাস জানান দেয় তারা বিত্তশালী, তারা উচ্চ আকাঙ্ক্ষী। আচ্ছা, এখানের সবার মন মানসিকতা কি এই রঞ্জিত নিবাসগুলোর মতো শুধু রঞ্জিত জীবন কাটানো? প্রতিটি মানুষের মনে কি শুধু উচ্চ বিলাসিতা আর উচ্চ আকাঙ্ক্ষা? এই এত এত প্রাচুর্যের ভিড়ে কেউ কি তার মতো একটু সুখে একটু শান্তিতে দিন কাটাতে চায় না? নিবানের মতো মানুষের সাথে কি একটু ভালো থাকার আকাঙ্ক্ষা নেই তাদেরও? আছে তো। এখানের অনেকের সাথে পরিচিত দিবার। এত বিলাসবহুল জীবন যাপন করেও তারা দিবার মতো অসুখী। তাদের অনেকের মনে উচ্চ বিলাস বহুল নয়, ছোটোখাটো মন মতো স্বাভাবিক কিছু আকাঙ্ক্ষা। সৎ চরিত্রবান একজন পুরুষের সাথে একটু সুখে থাকার, একটু শান্তিতে থাকার আকাঙ্ক্ষা। সে সৎ চরিত্রবান পুরুষটার সাথে মৃত্যুর আগ পর্যন্ত একটু বেঁচে থাকার আকাঙ্ক্ষা। স্বামী নামক পছন্দের মানুষটার কাছ থেকে পাওয়া একটু প্রাপ্য সম্মান, একটু মর্যাদার আকাঙ্ক্ষা, যা করিকে প্রতিনিয়ত দিয়ে চলেছে নিবান সবার মুখে মুখে। মেয়েটা সত্যি সৌভাগ্যবতী, আসলেই তো সৌভাগ্যবতী। নিবানের মতো একটা ছেলেকে স্বামী রূপে পাওয়া মানে তো সৌভাগ্য বটেই। সেই সৌভাগ্যকে পেয়েও দূরে ঠেলে দিয়েছিল সে। এখন আফসোস করে কেঁদে কেটে লাভ আছে কি? নেই। নিবান আর কখনো তার হওয়ার নয়। বুঝেও এই আফসোস যেন তাকে সারাটা জীবন বয়ে বেড়াতে হবে, আউড়ে যেতে হবে।